আজ বঙ্গভবন যাবেন রাষ্ট্রপতি। গার্ড অব অনার দেবেন প্রেসিডেন্ট। রেমিটেন্সের চৌকস দল। বঙ্গভবন ঘিরে উৎসবের আমেজ। মালয়েশিয়ায় খুলছে শ্রমবাজার। 25 এজেন্সির তালিকা প্রকাশ। দেশের সব রিক্রুটিং এজেন্সি পাবে কর্মী পাঠানোর সুযোগ। নরসিংদীর শিল্পনগরীতে তীব্র গ্যাস সংকট। বন্ধ অনেক টেক্সটাইল মিল। সংকট বিবেচনায় 6 দফা দাবি বিকেএমই এর। এবং 9 বছর বন্ধের পর ফের জামালপুর হাইটেক পার্ক প্রকল্পের কাজ শুরু। কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনের প্রত্যাশা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনের সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। দেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে যাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। রাষ্ট্রপতি কার্যালয় সূত্রে তথ্য অনুযায়ী রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে রোববার বেলা 11টায় বঙ্গভবনে যাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সেখানে তাকে গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল। দীর্ঘ 35 বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরবর্তীতে শুক্রবার শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির আগমন ঘিরে সাজ রব বঙ্গভবন জুড়ে। এর আগে রাষ্ট্রের সর্বোচ্চ পদে নতুন দায়িত্বের শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে সই করেন নবনিযুক্ত এই রাষ্ট্রপতি। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টে অভিনন্দন জানায়। অভিনন্দন বার্তায় বলা হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর, হিজলা, মেহেন্দিগঞ্জ, ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে স্বাস্থ্য খাতকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর নির্দেশ দিয়েছে সরকার প্রধান। প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আর সব বাধা পেরিয়ে গতিশীল রাষ্ট্র গড়াই সরকারের প্রধান লক্ষ্য বলে জানালেন এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। শনিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার টেররিস্ট ১,৫০০ মানুষ হত্যা করে ভারতে গেছে। তার প্রতি আমাদের জুডিশিয়াল প্রক্রিয়ার একটা আউটকামও আছে। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের দাবি যাতে ওই প্রক্রিয়ার মাধ্যমে ওইটা একটু আমরা প্রাধান্য রেখে ভারতের সাথে আমরা এঙ্গেজ করি। একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন। আমরা কাজ করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন জহিরুদ্দিন স্বপন। মন্ত্রিত্ব ছাড়ার পর তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে।
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য 25টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করেছে দেশটির সরকার। মালয়েশিয়া সরকারের অনলাইন ভিত্তিক কেন্দ্রীয় অভিবাসী কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম এ তালিকা প্রকাশ করেছে। তবে এ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের আগের ঘোষণা কার্যকর থাকবে কিনা। যদিও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে বোয়েলসেলি পুরো প্রক্রিয়ার কাজ করবে। একই সঙ্গে দেশের সব রিক্রুটিং এজেন্সির কর্মী পাঠানোর সুযোগ থাকবে বলে তিনি জানিয়েছেন। সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে, জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শুধু চাঁদাবাজদেরই নয়, যেসব পুলিশ সদস্য এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত তাদেরও তালিকা তৈরি হচ্ছে। সম্প্রতি হামলার শিকার চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এসব কথা বলেন। এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শীঘ্র, আমি টাইম লিমিট দিচ্ছি না, অতি শীঘ্র যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রায় এক মাসের ভোগান্তির পর সাগরে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল আবার চালু হয়েছে। ফলে মধ্যরাত থেকেই নতুন করে এলএনজি সরবরাহ শুরু হচ্ছে। এতে দেশের চলমান গ্যাস সংকট ধীরে ধীরে কমে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শনিবার দুপুরের দিকে এলএনজিবাহী একটি কার্গো মহেশখালী সাগর উপকূলে অবস্থিত এক্সিলেটর এনার্জির টার্মিনালে পৌঁছায়। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী ওই সময়ে এলএনজি থেকে গ্যাস সরবরাহের পরিমাণ ছিল ঘন্টায় 581 মিলিয়ন ঘনফুট। ওই দিন বিকেল 4টার দিকে তা বেড়ে 686 মিলিয়ন ঘনফুটে পৌঁছায়। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সৌর বিদ্যুৎ প্রকল্পগুলোকে উৎসাহিত করছে বলে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে ডিসপ্লে ও সেলস সেন্টার উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, সরকার 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্প চালু হলে জ্বালানি সংকট মোকাবেলা করা সম্ভব হবে। অন্যান্য যেসব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করেন তার অনেকগুলির তুলনায় সৌর বিদ্যুৎ এখন অধিকতর সাশ্রয়ী হয়ে এসেছে। তো আগামী দিনে আমরা সরকার ইতিমধ্যে যে পরিকল্পনা ঘোষণা করেছে 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেট করা, আপনার রুফটপ এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল স্কেলের সোলার পাওয়ার জেনারেট করে ইনশাল্লাহ আগামী দিনে সেটার সুফল। সারা দেশের মতো শিল্পনগরী নরসিংদীতেও দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এতে বন্ধ হয়ে গেছে জেলার মাধবদীর অনেক টেক্সটাইল মিল। কারখানার মেঝেতে নষ্ট হচ্ছে কেমিক্যাল মিশ্রিত সুতা ও কাপড়। সংকট উত্তরণে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি আর্থিক প্রণোদনা দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও শিল্প মালিকরা। রেজাউল করিবে তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কেমিক্যাল দিয়ে গ্রে কাপড় প্রসেসিং করলে 16 ঘন্টার মধ্যেই প্রক্রিয়া শেষ করতে হয়। কোনো কোনো কারখানায় 3 থেকে 4 দিন ধরে গ্যাসের চাপ না থাকায় মেশিনগুলো অচল হয়ে পড়েছে। ফলে কেমিক্যাল মিশ্রিত কোটি কোটি টাকার সুতা ও কাপড় পচে নষ্ট হচ্ছে। এই কস্টিক দিয়ে যে কাপড়টা আমরা প্রসেস করি, দেখা গেছে এটা আমাদের 2-4 ঘন্টার মধ্যে প্রসেসে নিয়ে যেতে হয়। এরকম অনেক কাপড় আছে যেগুলো প্রায় 2-3 দিন হয়ে গেছে। মোটামুটি এই কাপড়গুলো এখন আমাদের ক্ষতির মুখে। প্রায় 2 থেকে 2.5 লক্ষ গজ কাপড় ভেজা আছে, বিভিন্ন কেমিক্যাল দিয়ে এগুলো প্রসেস করতে হয়। এগুলো অলরেডি নষ্ট হওয়ার পথে, প্রায় নষ্ট হয়ে গেছে অধিকাংশ কাপড়। গ্যাস সমস্যার সমাধান না হলে মালিক পক্ষের আর্থিক ক্ষতির পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানও ঝুঁকিতে পড়বে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা অনেক কষ্ট করেও শ্রমিকদেরকে ধরে রাখছি, কিন্তু এই শ্রমিকগুলো যদি বেরিয়ে যায়, তাদেরকে যদি আমাদেরকে লে অফ করতে হয়, ছুটি দিয়ে দিতে হয়, তাহলে সেই জিনিসটা বিবেচনায় নিতে হবে, তাহলে সেটা রাষ্ট্রের জন্য কতটুকু ক্ষতি হবে। স্থানীয় ব্যবসায়ী নেতাদের দাবি, গ্যাস সমস্যায় গত 1 মাসে জেলার টেক্সটাইল কারখানাগুলো শত কোটি টাকার কাপড় পচে নষ্ট হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে রপ্তানির আদেশ বাতিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। লক্ষ লক্ষ শ্রমিক ভাইরা তো সব অকেজু হয়ে যাচ্ছে, তাদের কাজ নাই, এই জন্য সব বেকারত্ব বেড়ে গেছে। মালিক যারা আছে অনেকে আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি,
আমরা বিভিন্ন সাথে ব্যবসা বাণিজ্য করতে বিভিন্ন সাথে আমরা লেনদেন করতে পারতেছি না। শিল্প মালিকদের পক্ষ থেকে জোর দাঁড়িয়ে জানাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে এই জিনিসটা কোনো দেখভাল করে। এদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করায় স্থানীয় শিল্পে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে, তবে দ্রুত এ সংকট নিরসনের চেষ্টা চলছে। এই মুহূর্তে সরবরাহ কম থাকায় আমরা শুধু সার কারখানায় গ্যাস দিচ্ছি, আশা করি ইনশাআল্লাহ দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। নরসিংদীতে ছোট বড় মিলিয়ে 3 শতাধিক ডাইং এবং প্রিন্টিং কারখানা রয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গেল 1 মাস ধরে চলা গ্যাস সংকট বিবেচনায় সরকারের কাছে 6 দফা দাবি উত্থাপন করেছে পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিকেএমইএ। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষারার এক ব্রিফিংয়ে জুন জুলাই মাসের বিদ্যুৎ ও গ্যাস বিল 12 মাসের কিস্তিতে পরিশোধে ব্যর্থ হলে সংযোগ না কাটার অনুরোধ করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম। তিনি বলেন, শিল্প কারখানায় গ্যাস সংকট বিবেচনায় গণপরিবহন বাদে বাকি সব পরিবহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখা উচিত। গ্যাস সংকটের কারণে আমরা শ্রমিকের বেতন দিতে পারছি না বা নানা রকমের সংকটে তো আমরা আছি। তো এই পরিস্থিতিতে প্রথম দাবি হচ্ছে জুন জুলাই মাসের ইতিমধ্যে জুন জুলাই মাসের যে গ্যাস বিল আমাদের গ্যাস বিদ্যুৎ বিল এসেছে সেই বিলগুলি আগামী 12 মাসের কিস্তিতে পরিশোধ করার একটা ব্যবস্থা যেন করে দেওয়া হয়। প্রশাসনিক নানা জটিলতা 9 বছর বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে জামালপুর হাইটেক পার্ক প্রকল্পের কাজ। তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি এবং তরুণদের কর্মসংস্থানের সম্ভাবনার দ্বার খুলে দেওয়ার প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল এই প্রকল্প। 2017 সাল থেকে শুরু হলেও এখনো পর্যন্ত শেষ হয়েছে মাত্র 36% কাজ। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদ আক্তার। জামালপুর পৌর শহরের মুকুন্দবাড়ি এলাকায় প্রায় 5.23 একর জমির উপর গড়ে উঠছে বহুল প্রতীক্ষিত জামালপুর হাইটেক পার্ক। তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে 2017 সালে শুরু হয় প্রকল্পটির কাজ। প্রায় 153 কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই পার্ককে ঘিরে জেলার হাজারো তরুণ তরুণীর মধ্যে তৈরি হয়েছে নতুন স্বপ্ন। আইসিটি পার্ক চালু হলে আমাদের মতো যারা শিক্ষিত বেকার যুবক আছে তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। জামালপুর তথ্য প্রযুক্তি খাতে আরো উন্নত লাভ করবে এবং আমরা যারা যুবক আছি তারা নিজেদেরকে আরো আইসিটি খাতে প্রসার করতে পারবো এবং সর্বোপরি জামালপুরের উন্নয়ন হবে। হাইটেক পার্কটির নির্মাণ সম্পূর্ণ হলে এখানে প্রায় 3000 মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পুনরায় শুরু হয়েছে কাজ। ইতোমধ্যেই 36% কাজ শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ হওয়ার কারণে আমরা কাজ আবার নতুন করে স্টার্ট করছি, নতুন সরকার আসার বলার কারণে ইনশাআল্লাহ আমরা যত তাড়াতাড়ি পারি কাজটা আমরা হ্যান্ড ওভার করে দিব। 2টা শিফটে দিনে রাতে 24 ঘন্টা মোটামুটি কাজ করা হয়। কিন্তু সরকার পতনের জন্য এখানে দীর্ঘদিন প্রায় 1 বছরের উপরে কাজটা বন্ধ ছিল। নতুন সরকার আসার পরে এই কাজটা আবার চালু করা হয়। দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা জানায় কর্তৃপক্ষ। প্রকল্পের কাজ শেষ হলে জামালপুর এবং জামালপুরের আশপাশে যে মেধাবী তরুণ তরুণী আছে তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থান এবং স্থানীয়ভাবে আয়ের যে ব্যবস্থা সৃষ্টি হবে। প্রকল্পটি সম্পূর্ণ হলে শুধু কর্মসংস্থানই নয়, তথ্য প্রযুক্তি খাতে জামালপুরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। নিরাপদ সড়ক পারাপারে পটুয়াখালী শহরে নির্মাণ করা হয়েছিল ফুট ওভারব্রিজ, কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ব্যস্ততম চৌরাস্তার সেই ব্রিজই এখন জনদুর্ভোগ আর আতঙ্কের কারণ। অবৈধ দখল, ময়লা আবর্জনা এবং নিরাপত্তাহীনতায় পথচারীরা তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন, ফলে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। খোকন হাওলাদারের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশেল বিনতে আনোয়ার। পটুয়াখালী শহরের সবচেয়ে ব্যস্ততম চৌরাস্তার ফুটওভার ব্রিজটি এখন নিরাপদ সড়ক পারাপারের পরিবর্তে জনদুর্ভোগ ও আতঙ্কের আরেক নাম। 2015 সালে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অবৈধ দখল, ময়লা আবর্জনা এবং অনিরাপদ পরিবেশ। ফলে অধিকাংশ পথচারী ব্রিজটি ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পারাপার করছেন। মানুষ হাঁটতে পারে না, ভাঙা চোরার জন্য মানুষজন ব্যবহার করতে পারছে না। পড়ে গেলে নতুন কিছু করা দরকার। যেহেতু মানুষজন চলাফেরা কম, সেই জন্য উপরে অনেক
অপকর্ম কাজও চলে, পুরনো হয়ে গেছে, এখন এটা অকেজো, রাখার জন্য রাখাই ভালো। তার উন্নয়নমূলক কাজ চাই, যেটা নতুন ভাবে আবার হোক। ফুটওভার ব্রিজটি সংস্কারের অযোগ্য হলে জনস্বার্থে দ্রুত অপসারণের ব্যবস্থা করা হবে বলে জানান পৌর প্রশাসক। এটা আমাদের জেলার যে উন্নয়ন সভা রয়েছে সেখানে উঠে এটা মন্ত্রণালয়ে প্রেরণ করব। শর্ট টাইমে এটা অপসারণ করতে হয়, তাহলে রেজুলেশন করে আমরা এটা অপসারণের জন্য যেভাবে বিধিবিধান রয়েছে, বিশেষ করে নিলাম দিয়ে এটা অপসারণ করার ব্যবস্থা নেব। ফুটওভার ব্রিজটি দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ না নিলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। বর্ষা মৌসুম এলেই নাটোরের চলন বিলে বাড়ে ডিঙ্গি নৌকার চাহিদা। মাছ ধরা ও জলপথের সহজবাহন এই নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছে গুরুদাসপুর উপজেলার নৌকার কারিগররা। মৌসুমের এই কয়েক মাস ভালো উপার্জনের আশায় দিনরাত কাজ করছেন তারা। ক্রেতা বিক্রেতার পদচারণায় জমে উঠেছে চাঁচকৈরি নৌকা হাট। মিজানুর রহমানের পাঠানো তথ্যচিত্রে তাসিন তাইনের রিপোর্ট। নাটোর জেলার চলনবিল অধ্যুষিত উপজেলা গুরুদাসপুর। বর্ষা মৌসুমে বিল পানিতে তলিয়ে যাওয়ায় গ্রাম অঞ্চলের মানুষের যোগাযোগের প্রধান বাহন হয়ে ওঠে নৌকা। বর্ষা ঘিরে উপজেলা চাঁচকৈর ফার্নিচার পট্টিতে নৌকা তৈরিতে ধুম পড়েছে। বাড়তি লাভের আশায় আসবাবপত্র তৈরির পাশাপাশি ডিঙ্গি নৌকা তৈরি করে ফার্নিচার মালিকরা। সপ্তাহে শনিবার ও মঙ্গলবার রাস্তার দুই পাশে বিক্রির জন্য সাজিয়ে রাখা হয় নৌকা। এই নৌকা কিনতে শুধু বিল অঞ্চল নয়, দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা আসেন এই হাটে। বিক্রেতারা বলেন, নৌকা তৈরিতে কাঠ, লোহা, কারিগর, আনুষঙ্গিক সকল জিনিসপত্রের দাম বেড়েছে। কাঠের দাম বেশি, সবকিছুর দাম বেশি, মিস্ত্রি আজুরি বেশি। মোটামুটি ভাবে মানে সীমিত লাভে আমরা নৌকা বিক্রি করতেছি। বর্ষার সময় আমাদের একটু কাজের চাহিদা বেশি। চলন বিলে পানি আসতেছে, আমাদের নৌকার চাহিদা বেড়ে গেছে, এজন্য আমরা খুব ব্যস্ত। ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় এই বছর নৌকার দাম বেশি। এখানে দেখলাম যে গত হাটের চেয়ে 1000 টাকা দাম বেশি। আজকাল নৌকা কিনতে আসছি আমি তারাস থেকে, কিন্তু নৌকার দামটা একটু বেশি পরিমাণে বোঝা যাচ্ছে। ফার্নিচার পট্টির মালিক সমিতির সভাপতি বলেন, নাটোর জেলা চাঁচকৈর হাটের নৌকার কদর রয়েছে। এখানে ভালো কাঠ ও দক্ষ কারিগর দ্বারা নৌকা তৈরি করা হয়। এখানে অনেক দক্ষ দ্বারা মিস্ত্রি দ্বারা নৌকা তৈরি করা হয়, এখানে সুলভ মূল্যে বিক্রি করা হয়। নৌকা তৈরিতে কারিগরদের প্রয়োজনে সহায়তা দেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা এই দুনি নৌকাগুলো বানান তাদের যদি আরো সহায়তা লাগে, অবশ্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঐতিহ্য টিকিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে। আধুনিকতার যুগেও চলন বিলে নৌকার আবেদন এতটুকুও কমেনি, বরং বর্ষা এলেই এই জনপদে নৌকার কদর বাড়ে বহুগুণ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে সম্প্রীতির ফুটবল টুর্নামেন্ট। দিনাজপুরে বিজিবি ৪২ ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জুলাই গণহত্যাকারী খুনি হাসিনার ফাঁসির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বায়জিদ বোস্তামি থানা ও ৪৪ নং সাংগঠনিক ওয়ার্ড ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাল্টিপারপাস হলে বর্ণাঢ্য আয়োজনে বর্ষা বিদায় ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুলে নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার মান বিষয় অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছাগলাইয়া মহামায়া ইউনিয়নের উত্তর ১৭ ঈদগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিজিএমই এর পরিচালক ও ম্যাকফ্রাই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরিফুর রহমান মজুমদার। উপজেলা কাঠালী মার্কস মসজিদ চত্বরে ময়মনসিংহ ১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদের সাথে ভালুকা উপজেলার সকল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জেম ও কমিটির সভাপতি সম্পাদকদের মতবিনিময় সভা হয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সাথে এমপি আব্দুল আজিজের মতবিনিময় সভা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার গরিনাথপুর ড্রাগন বাজার সরকারিভাবে বাজার রেজিস্ট্রেশনের দাবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে যশোরে জুলুসে মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের সাবেক প্রাক্তন জেলা প্রশাসক ও অমেশমুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা মহরুম আমিনুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মৌজা ও ফ্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে ঝালকাঠিতে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলার কৃতি সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয় মিষ্টি বিতরণ, আনন্দ ও উল্লাস প্রকাশ করেছেন ঠাকুরগাঁওয়ের সাংবাদিকরা। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে টিকা কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। নরসিংদীতে বসতবাড়ি জায়গা নিয়ে বিরোধের জেরে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন নাসরিন ইসলাম নামের এক ভুক্তভোগী নারী। মুন্সিগঞ্জের লোহজং উপজেলা কলমার লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজ এসএসসি ২০২৬ ও এইচএসসি ২০২৫ পরীক্ষায় ফলাফল অর্জনকারী ১১৭ জন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সভাপতি তানভীর সিনহার সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ফুটবল টুর্নামেন্টের অংশের লক্ষ্যে ঐতিহ্যবাহী বগুড়া সোনাতলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের খেলোয়াড়দের ২২ পর্ব উদ্বোধন করা হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধে কোনো প্রতিবেশী দেশ যোগ দিলে তাদেরকে শত্রু হিসেবে বিবেচনা করবে তেহরান। হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও বের হতে না দেওয়ার ঘোষণাও দিয়ে বিকল্প তেল রফতানির পথেও হামলার হুমকি দিয়েছেন তিনি। ইরান যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত বন্ধ থাকলেও অব্যাহত রয়েছে বাকযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন কোনো পদক্ষেপ নিলে ভূমিকম্পের মতো পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। ভারতের ওড়িশা রাজ্যের উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে এক বাংলাদেশি সহ ২৪ জন নাবিক ছিলেন। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ডুবে যাওয়া এমভি ওশেন উইনারের নাবিকদের মধ্যে ২০ জন চীনের, ৩ জন মিয়ানমারের ও ১ জন বাংলাদেশের নাবিক ছিলেন। জাহাজটি সিঙ্গাপুর যাচ্ছিল। এতে ৭২,১০০ মেট্রিক টন লৌহ আরিকেরের গুঁড়া ছিল। এগুলো ওড়িশা থেকে লোড করা হয়েছিল। জাহাজটির পরিচালনা কোম্পানি ভিক্টোরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড সতর্কতা জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার সহায়তার অনুরোধ জানায়। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমেই আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, রদবদল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, আরও পরিবর্তনের সম্ভাবনা মন্ত্রিসভায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন? মুঠোফোনে ঋণের ভয়ঙ্কর ফাঁদ। স্ত্রী, 2 সন্তান সহ রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষকের লাশ উদ্ধার। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, ন্যাশনাল হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। গ্যাস সংকটে ব্যাহত কাগজ উৎপাদন, লোডশেডিংয়ের গতিহীন ছাপাখানা। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি শ্রদ্ধা। শিল্পাঞ্চলে জ্বালানি নির্বিচ্ছিন্ন সরবরাহ চায় ঢাকা চেম্বার। সমকাল শিরোনাম করেছে, কর্মী নিয়োগে অখ্যাত এজেন্সি ফের সিন্ডিকেটের আশঙ্কা। মরা ম্যাচে প্রাণ ফেরালেন শরীফুল। 1/3 প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, ভোলা মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চাপে মন্ত্রীরা, আসছে আরও রদবদল। প্রধানমন্ত্রীর ভারত সফর, হাসিনাকে নিয়ে ঢাকা দিল্লির দর কষাকষি। আওয়ামী লীগ নেতাদের হাতে 20,000 অস্ত্র। দর্শক, এ ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি। গার্ড অব অনার দেবে প্রেসিডেন্ট রেজিমেন্টসের চৌকস দল। বঙ্গভবন ঘিরে উৎসবের আমেজ। মালয়েশিয়ায় খুলছে শ্রমবাজার। 25 এজেন্সির তালিকা প্রকাশ। দেশের সব রিক্রুটিং এজেন্সি পাবে কর্মী পাঠানোর সুযোগ। নরসিংদীর শিল্পনগরীতে তীব্র গ্যাস সংকট। বন্ধ অনেক টেক্সটাইল মিল। সংকট বিবেচনায় 6 দফা দাবি বিকেএমএএম। এবং 9 বছর বন্ধের পর ফের জামালপুর হাইটেক পার্ক প্রকল্পের কাজ শুরু। কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনের প্রত্যাশা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।